এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা প্রাথমিক স্কুলের চাকরির জন্য আমরা ইন্টারভিউ দেব, পার্সোনালিটি টেস্ট দেব। সেই জন্য আমাদের প্রাথমিক স্তরের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সম্পর্কে বিস্তারিত ধারণা যদি আমাদের না থেকে থাকে, তাহলে কিন্তু আমরা এখানে ভালো একটা দিক এগোতে পারবো না, কারণ এখান থেকেও কিছু কোশ্চেন আসতে পারে। সেই জন্য প্রাথমিক স্তরের যে সমস্ত পাঠ্যক্রম বা পাঠ্যসূচি আছে সব কিছুই জানতে হবে, সেটা প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আমরা আপাতত আজ চতুর্থ শ্রেণী নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, যে প্রত্যেকটা বই, সেই বইয়ের উদ্দেশ্যটা কী, আর সেই বইয়ের উদ্দেশ্যটা কোথা থেকে গৃহীত হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা চতুর্থ শ্রেণী নিয়ে আজ আমাদের আলোচ্য বিষয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে উদ্দেশ্য কি, আর বইগুলোতে কি ধরনের গল্প, কবিতা, কী ধরনের অঙ্ক বা কী ধরনের কার্যাবলী আছে বা কী আছে, সেইগুলো আমরা জানব। আমরা প্রথমেই দেখি চতুর্থ শ্রেণীটা, জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005 এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এবং শিক্ষার অধিকার আইন রাইট টু এডুকেশন 2009, এই নথি দুটিকে অনুসরণ করা হয়েছে এই যে চতুর্থ শ্রেণীর সমস্ত বইগুলো তৈরি করার জন্য প্রাথমিক স্তরের। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শের রূপরেখাকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রাকৃতিক শিক্ষার কথা বলেছে, প্রকৃতি আদর্শ শিক্ষার কথা বলেছেন, প্রকৃতির মাধ্যমে শিক্ষা, সেই শিক্ষার উপরে ভিত্তি করেও কিন্তু এই বইগুলো কিন্তু রচিত হয়েছে, রূপরেখা তৈরি করা হয়েছে। এখন এই বইগুলোর প্রথমে হচ্ছে আমরা যেটা জানবো পাতাবাহার। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন হতে পারে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের নাম কি? পাতাবাহার। সেই বাংলা বইয়ের উদ্দেশ্যটা কি আমরা দেখে নিই। প্রতিটি শ্রেণীর বাংলা বইয়ের কেন্দ্র রয়েছে একটি বিশেষ ভাবমূল, থিম থাকে। চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের কেন্দ্রীয় ভাবমূল রোমাঞ্চকর অভিজ্ঞতা ও খেলার জগৎ। তাহলে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের কেন্দ্রীয় ভাবমূল কি? রোমাঞ্চকর অভিজ্ঞতা ও খেলার জগৎ। বিভিন্ন রচনার মধ্যে দিয়ে শিক্ষার্থীর বাংলা ভাষার সামর্থ্য অর্জনের দিকটিকে যেমন আমরা বিশেষ গুরুত্ব দিতে চেয়েছি, তার সঙ্গে কীর্তনী নির্ভর অনুশীলন, সঙ্গীত, ছবি আঁকা, অভিনয়, হাতের কাজ প্রভৃতি আনন্দময় উপকরণকেও সংযোজিত করা হয়েছে। তাহলে কীর্তনী নির্ভর কাজকর্ম, সঙ্গীত, ছবি, যেগুলো আমাদের অভিনয়, হাতের কাজ, বিভিন্ন আনন্দময় উপকরণকেও সংযোজিত করা হয়েছে, যেগুলো যে সমস্ত কাজগুলো আমাদের অ্যাক্টিভিটির সঙ্গে করা যায়, গল্পের সঙ্গে নাট্য আকারে রূপ তুলে ধরা হয়, সেরকম ধরনের গল্প কিন্তু কবিতা পাতাবাহারে তুলে ধরা হয়েছে। বিভিন্ন কীর্তালির মধ্য দিয়ে যেগুলো সম্পন্ন করা হয়, নানা ছড়াই, কবিতায়, গানে, গল্পে, নাটকে তুলে ধরা হয়েছে দেশ বিদেশের রোমাঞ্চকর অভিযানের কাহিনী। তাহলে ভাবমূল প্রথমেই কী বলেছি? রোমাঞ্চকর অভিজ্ঞতা ও খেলার জগৎ। প্রকৃতি সংলগ্ন বিভিন্ন ধরনের মানুষের প্রসঙ্গ যেমন এসেছে, তেমনি পল্লী বাংলা, নদীর ধার, সবুজ অরণ্যানীর নিবিড় ছায়ায় ঢাকা মেঠো পথ ধরে শিশু কিশোরের অভিযান, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব, উদার মাঠে ঘাটে হৈ হৈ করে খেলে বেড়ানো ছোটদের ছবি উঠে এসেছে এই বইয়ের পাতায় পাতায়। প্রকৃতির স্বদেশ স্বাধীনতা বিষয়ক গান, মনীষী এবং বিপ্লবীদের জীবনকথা, দুঃসাহসী মানুষের বিশ্ব ভ্রমণ, অভিনব অভিজ্ঞতার অপূর্ব বিবরণ, আর চাঁদ দেয়ালের সীমানা ছাড়িয়ে খোলা আকাশের নিচে খেলে বেড়ানো প্রাণ ও চঞ্চল শিশুদের কলতানে সমৃদ্ধ এই বইটি। তো এখানে এই রবীন্দ্রনাথের যে ভাবমূল বা রূপরেখা, উনি অবশ্যই বলেছেন যে চাঁদ দেওয়ালের সীমানা ছাড়িয়ে খোলা আকাশের নিচে খেলে বেড়ানো প্রাণ চঞ্চল শিশুর মতো করে শিক্ষা দিতে হবে, উনি কিন্তু বারবার বলেছেন। তো এই পাতাবাহার বইতে আমরা দেখব কবি পরিচিতি, প্রত্যেকটা গল্পের কবি পরিচিতি আমরা কিছু কিছু জেনে যাব, বা প্রত্যেকটা গল্প সম্পর্কে আমাদের একটু কনসেপ্ট রাখতে হবে। একবার করে হলেও আমরা বইগুলো একটু পড়ে নেব। এবার আসি ভাষাবাদ। বাংলা বই তো শুধু পড়লে চলবে না, তার ব্যাকরণ জ্ঞানটাও তো একটু প্রয়োজন। সেই ব্যাকরণ জ্ঞান বৃদ্ধি করার জন্য একটি বই চতুর্থ শ্রেণী উল্লেখ আছে, সেটা হচ্ছে ভাষাপাঠ। আর তৃতীয় শ্রেণীর ভাষাপাঠও যুক্ত আছে, কিন্তু তৃতীয় শ্রেণীর ভাষাপাঠটা কিন্তু মানে বাংলা বইয়ের সঙ্গে 4টে বা 5টা অধ্যায়ে বিভক্ত আছে। তৃতীয় শ্রেণীতে বাংলা বইয়ের সঙ্গে ভাষাপাঠ যুক্ত ছিল, কিন্তু চতুর্থ শ্রেণীতে আলাদাভাবে ভাষাপাঠ বই প্রকাশিত হয়েছে। প্রথাগত ব্যাকরণ চর্চার বদলে আধুনিক ভাষাবিজ্ঞানের অভিমুখ ও পদ্ধতির উপর জোর দেওয়া হয়েছে। বইটিকে শিশুকেন্দ্রিক এবং মনোগ্রাহী করে তুলতে শিক্ষাবিজ্ঞান সম্পর্কিত প্রয়োজনীয় পদ্ধতি গ্রহণ করা হয়েছে। ভাষার মধ্যে এমন কিছু বিষয় আছে যা আমরা কথা বলার সময় বা লেখার সময় ব্যবহার করলেও কোনো এক রকম ঘটে, তা
আমরা খেয়াল করি না। কেন এরকম ঘটে তা আমরা খেয়াল করি না। ব্যাকরণ পড়ার সময় অনেক ক্ষেত্রে তা আমরা হয়তো পড়েছি, মনে রেখে পরীক্ষা দিয়েছি, কিন্তু স্মৃতি নির্ভর হওয়ায় হারিয়ে গেছে সেই সব। একটি জীবিত ভাষাকে দেখার নানা ধরনের কথা আজ সারা বিশ্বে আলোচিত হচ্ছে। ভাষাপাঠ বইটি সেই কথাগুলি মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমরা ব্যাকরণ মুখস্থ রেখে পরীক্ষা দিয়েছি। তো ব্যাকরণ এমনভাবে শিখতে হবে, যেটা এমনভাবে চর্চা করতে হবে যে আমরা ভাষা শেখাটা প্রাণচঞ্চল হয়ে ওঠে। আমরা জানি যে ব্যাকরণ পেডাগজিতে পড়েছি যে ব্যাকরণ হচ্ছে এক প্রকার ভাষার বিজ্ঞান। ব্যাকরণ হচ্ছে ভাষার বিজ্ঞান। সেই জন্য ব্যাকরণ সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে। ভাষাপাঠ বইতে যে সমস্ত আছে, ধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন বা ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ সম্পর্কে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, বিভিন্ন যে বর্ণগুলো বিভক্ত আছে, তরলস্বর, পার্শ্বিক ধ্বনি, অযোগবাহ বর্ণ, আশ্রয়স্থানভাগী বর্ণ, এই সমস্ত ভাগগুলো বা প্রথম বর্গ, দ্বিতীয় বর্গ, তৃতীয় বর্গ, চতুর্থ বর্গ, এই যে পঞ্চম বর্গ, এই যে ভাগগুলো আছে এইগুলো কিন্তু আমরা খুব ভালো করে মুখস্থ করব। বা ভোকাবুলারি পার্ট, যেগুলো ওয়ার্ড স্টক, সমার্থক শব্দ এর মধ্যে উল্লেখ আছে, বিভিন্ন রকম কিছু বাক্য গঠন সম্পর্কে কিছু উল্লেখ আছে, এগুলো কিন্তু আমরা খুব ভালো করে জেনে যাব। কোথা থেকে কোশ্চেন হবে আমরা কিন্তু কেউ জানি না। আপনার সাবজেক্ট অঙ্ক হতে পারে, কিন্তু আপনার বাংলা থেকে কোশ্চেন হবে না এটা আপনি নিশ্চয়তা থাকতে পারেন না। অবশ্যই বাংলা থেকে কোশ্চেন হতে পারে, আপনার ইতিহাস থেকেও কোশ্চেন হতে পারে, আপনার ইতিহাস সাবজেক্ট আপনার ইংরেজি থেকেও কোশ্চেন হতে পারে। এই জন্য ভাষাপাঠ বইটাও আমরা ভালো করে একটু চর্চা করে যাব। এবার আসি বাটারফ্লাই ইংরাজিতে। আর একটা জিনিস মনে করে দিই, এই পাতাবাহার বইটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শের রূপরেখাও কিন্তু ভিত্তি করে রচিত হয়েছে। শুধু 2005 এনসিএফ নয়, 2009 ও 2005 এনসিএফ এবং 2009 আটটি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শের রূপরেখাকে নেওয়া হয়েছে। এবার আসি বাটারফ্লাই। Innovatively designed, this series focus on helping your young learners to learn English as second language. সেখানে ইনোভেটিভলি ডিজাইন, একটা ইনোভেটিভ মানে আবিষ্কারক বা নতুন নতুন তথ্য দিয়ে ডিজাইন করা আছে। এখানে ইয়ং লার্নারদের ইংলিশকে একটা দ্বিতীয় ভাষা হিসেবে শিখতে হবে, সেটা এখানে উল্লেখ করা আছে। দ্য বুক এনকারেজ অ্যাক্টিভলি বেসড লার্নিং ইন এ চাইল্ড সেন্ট্রিক ম্যানার। শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে দিয়ে, অ্যাক্টিভিটির মধ্য দিয়ে শিক্ষা দিতে হবে, শিখন সম্পন্ন করতে হবে, এই বইকে উৎসাহিত করা আছে। দ্য লাইভলি ইলাস্ট্রেশন অ্যান্ড অ্যাক্টিভস উইথ মাল্টিপল লেভেল অফ চ্যালেঞ্জ মেক দ্য বুক ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক। লাইভলি ইলাস্ট্রেশন মানে জীবন্ত ব্যাখ্যা, অ্যান্ড অ্যাক্টিভিটি সক্রিয়তা, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে, মানে একটা পাঠ্য বই শেষ করার পরে, পাঠ্যের গল্প শেষ করার পরে যে অনুশীলনীগুলো থাকে, সেই অ্যাক্টিভিটিগুলো উইথ মাল্টিপল লেভেল অফ চ্যালেঞ্জ মেক দ্য বুক, এবং বহুমুখী চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, বিভিন্ন স্তরের বহুমুখী স্তরের চ্যালেঞ্জ এখানে আছে। কিন্তু এই বইটাকে ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক করে তুলেছে, আগ্রহী এবং ইউনিক করে তুলেছে, সবার থেকে আলাদা করে তুলেছে। দ্য বুক এইমস টু ডেভেলপ দ্য 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ। এই বইটিতে 4টে বেসিক স্কিল, আমাদের যে ভাষা শিক্ষার 4টে বেসিক স্কিল, সেগুলোকে ডেভেলপ করে তুলেছে। LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এটা ইংলিশ পড়ানোর সময় বিস্তারিত আসবো। ইন আ ওয়েল গ্রেডেড ম্যানার, এক সুন্দর একটি চরিত্রের মধ্য দিয়ে। দ্য দ্য ইউনিটস আর ওভেন অ্যারাউন্ড এ স্পেসিফিক থিম দ্যাট ক্যাটার্স টু ভ্যারিয়াস টাইপস অফ লার্নার্স। এখানে থিমগুলো এমনভাবে, এককগুলো মানে বইয়ের যে একক, সেই থিমগুলো এত সুন্দর করে ভাগ করা হয়েছে, যেগুলো বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের নিকট একটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য হয়ে আছে। মানে ক্লাসে তো বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা থাকে, তাহলে কেউ ভালো, কেউ খারাপ, কেউ মধ্যম প্রকৃতির, কেউ পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, সবার জন্য সুন্দর সুন্দর করে ভাগ করা হয়েছে ইউনিটগুলো, যাতে করে সমস্ত শ্রেণীর ছেলেমেয়েরা উপকৃত হয়। উই হোপ দিস নিউ অ্যাপ্রোচ উইল হেল্প লার্নার্স টু ডেভেলপ অ্যান্ড স্ট্রেংথ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল। আমরা আশা করছি যে এই অ্যাপ্রোচ, এই যে দিকগুলো, এই অভিমুখগুলো লার্নার্সদের অবশ্যই শেখানোর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করবে এবং স্ট্রেংথ শক্তিশালী করে তুলবে। তাহলে ইংলিশটা আমরা বুঝে গেলাম, এর উদ্দেশ্যটা কি ইংলিশ বইয়ের। এবার আসি আমরা উইংস, ইংলিশ সাপোর্ট ম্যাটেরিয়ালস। ইংলিশের একটি সাপোর্ট ম্যাটেরিয়ালস আছে, যেটা হচ্ছে ইংলিশ বই, যেমন উইংস বই, যেমন ভাষাপাঠের ক্ষেত্রে আমরা বাংলার ক্ষেত্রে ভাষাপাঠ, এমনি ইংরেজির ক্ষেত্রে উইংস, এটা হচ্ছে ইংলিশ সাপোর্ট ম্যাটেরিয়াল বলা যায়। এটা অ্যাক্টিভিটি বেস, এতে বেশি বেশি করে অ্যাক্টিভিটি দেওয়া আছে। আর একটা জিনিস বলে দিই, আমাদের ইংলিশ বইয়ের নাম, চতুর্থ শ্রেণী ইংলিশ বইয়ের নাম বাটারফ্লাই।
উইংস দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি পঠন পাঠনের ক্ষেত্রে পাঠ্যপুস্তকের সঙ্গে একটি কর্মপত্র সমন্বিত সহযোগী পুস্তকের প্রয়োজন। সেটাকে বলছে কর্মপত্র, অ্যাক্টিভিটি। সেখানে আমরা ছেলেমেয়েরা বই শেষ করার পরে বা পাঠ্যটি পড়ার পরে সেখানে গিয়ে সমাধান করবে। সেই কারণেই চতুর্থ শ্রেণীর দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি পাঠ্যপুস্তক বাটারফ্লাইয়ের সঙ্গে সমন্বয় রেখে এই সহযোগী পুস্তক উইংসের পরিকল্পনা। মনে রাখতে হবে এই বইটি, বাটারফ্লাই বইটি একটি সম্পূরক বই, বিকল্প বই নয়। বলা হচ্ছে ইংলিশ বইয়ের বিকল্প নয়, কিন্তু সম্পূরক, সাপ্লিমেন্টারি। তাই এই বইটা পড়তে গিয়ে ইংলিশ বইটা ছেড়ে দেবো তা নয়, বা এই বইটা পড়ার সঙ্গে, ইংলিশ বইটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা এই কমপ্লিমেন্টারি বা সম্পূরক হিসাবে আমরা কিন্তু উইংস বইটাও পড়ব। এখানে কাম্য শিখন সমর্থ আছে, এক্সপেক্টেড লার্নিং আউটকাম, মানে শিখনের যে নির্দিষ্ট দিক বা নির্দিষ্ট উদ্দেশ্য, কিছু লক্ষ্য, সেইগুলো অনুযায়ী অ্যাক্টিভিটিগুলি সজ্জিত হয়েছে। ওয়ার্কশিটগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সেগুলো পিকক মডেল অনুযায়ী কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনে সাহায্য করে। ওয়ার্কশিট মানে কর্মপত্রগুলি এমনভাবে তৈরি করা আছে অ্যাকর্ডিং টু পিকক মডেল অনুযায়ী, যে মূল্যায়নের বা কাম্য শিখন সমর্থ উদ্ধার করা বা মূল্যায়নকে এখানে বলা হচ্ছে পিকক মডেলকে বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন, যেটার মধ্যে আছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন ও সামেটিভ ইভ্যালুয়েশন। পাশাপাশি রয়েছে শিক্ষকদের জন্য প্রয়োজনীয় পরামর্শ। দেখবেন বইটার এক সাইডে ঠিক বাম দিকে একটা ছোট্ট করে কলাম তৈরি করা হয়েছে, লম্বালম্বি। সেই ছোট কলামের মধ্যে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ, টিচার্স টিপস ওখানে কিন্তু দেওয়া আছে। এই বইটিতে প্রথম ভাষাকেও এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে প্রথম ভাষা সহায়ক হয়ে ওঠে। বইটিতে প্রথম ভাষাকে এমনভাবে ব্যবহার করা হয়েছে। এই বইটিতে কিন্তু যেগুলো ধরুন নাউনের একটা সংজ্ঞা সেখানে বাংলায় লিখে দেওয়া হয়েছে, তাহলে কি সে প্রথম ভাষার সঙ্গে সঙ্গে যেন দ্বিতীয় ভাষাটা শিখতে পারে। কারণ প্রাথমিক লেভেলে বলা হচ্ছে যে ইংলিশটা সরাসরি সে ইংরেজি শিখবে এমনটা নয়, সে বাংলার সঙ্গে সঙ্গে সে ইংরাজিটাও শিখবে। এটা মনে রাখতে হবে, সে বাংলার সঙ্গে সঙ্গে ইংরাজিটাও শিখবে। কারণ প্রাথমিক লেভেল তো আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এখানে প্রাথমিক স্তরে একটা শিশু রিডিং পড়তে সবে ইংলিশে শেখে চতুর্থ শ্রেণীতে ভালোভাবে রিডিংটা পড়তে শেখে। তো এখান থেকে বারবার এখানে একটা জিনিস আমার মনে রাখতে হবে যে দ্বিভাষার মধ্যে দিয়ে শেখাতে হবে ইংলিশটা। আপনার ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে যে আপনি প্রাথমিক লেভেলে ইংরেজিটা কীভাবে শেখাবেন। আপনি বোর্ডে কাজ করতে গেলেন, ডিরেক্ট ইংরেজি লিখিয়ে অ্যাক্টিভিটি দিয়ে কাজ করালেন, চলবে না। আগে ওই যে প্রশ্নটার ইনস্ট্রাকশানগুলো বাংলায় লিখবেন, তারপরে ইংরাজিতে লিখবেন, যেটা ভাষাপাঠ বইতে সুন্দর করে দেওয়া আছে, তারপরে কিন্তু আপনি এগিয়ে যাবেন। নাহলে কিন্তু ওটা একটা রং প্রসেস হবে। অবশ্যই বাংলাটা বলে দিয়ে ইংলিশটাই আমরা আসবো। আমার গণিত অঙ্ক বইটির নাম হচ্ছে আমার গণিত। প্রাথমিক স্তরে গণিত বইগুলি আমার গণিত সিরিজের অন্তর্ভুক্ত। আমার গণিত চতুর্থ শ্রেণী বইটিতে প্রাথমিক ধারণা নির্মাণ থেকে ধাপে ধাপে জটিলতর সমস্যা সমাধানের দিকে শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম দিকে সহজ সরল, তারপরে জটিলতা, যেটাকে আমরা বলি আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতিতে সহজ থেকে জটিলের দিকে যাওয়া হয়, সেটাই এখানে বলা হয়েছে সিম্পল টু কমপ্লেক্স। বিভিন্ন শ্রেণীর বইগুলোতে রঙের রূপে সাজিয়ে তুলেছে বিশিষ্ট শিল্পীরা। বিষয় শিক্ষার পাশাপাশি বইগুলোর মাধ্যমে শিক্ষার্থীকে আনন্দময় শিক্ষণ পরিবেশেও আমরা উপহার দিতে চাই। এখানে বইগুলোতে আনন্দময় শিক্ষণ পরিস্থিতির কথাও তুলে ধরা হয়েছে। একটি চিঠিতে লিখেছিলেন শিক্ষাগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাকেও রূপরেখাকে নেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর আদর্শকে। 1913 খ্রিস্টাব্দে অঙ্ক জিনিসটা কী এবং তার ভুল জিনিসটা যে কেবল নম্বর কাটার বিষয় নয়, সেটা যে যথার্থ ক্ষতিকারণ, সেটা খেলার চলে ছেলেদের শিখিয়ে দিলে সেটা ওদের মনে গাঁথা হয়ে যায়। গণিত বইয়ের পরিকল্পনা আমরা এই দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়েছি যে অঙ্ক শেখাটা যে নাম্বার কাটার যে একটা ব্যাপার সেটা নয়, আমরা অঙ্কটা শিখছি খেলার ছলে বা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারছি, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য আমার গণিতে। তাহলে আমার গণিত সম্পর্কে আমরা এটা দেখব, আর বইতে কী কী চ্যাপ্টার আছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনে যাব। কারণ বলতে পারে যে প্রাথমিক স্তরের বইতে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে একক দিয়ে কিলোগ্রাম মিটার এর উদ্দেশ্য কী, এরকম বলতে পারে। কাম্য শিখন সমর্থ কী, এটাও কিন্তু বলতে। এক্সপেক্টেড লার্নিং আউটকামটা কী আছে, শেষের দিকে সরল অঙ্ক আছে, ঐকিক নিয়মের অঙ্ক আছে, সেগুলোর উদ্দেশ্য কী কিন্তু বলতে পারে। এবার আসে আমাদের পরিবেশ, মানে পরিবেশ বইয়ের নাম কি, আমাদের পরিবেশ। এনভায়রনমেন্টাল স্টাডিজ নট এনভায়রনমেন্টাল সায়েন্স। লিখেছেন রবীন্দ্রনাথ। শিখিবার কালে বাড়িয়া উঠিবার সময় প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয় দা দৃশ্য ইহারে বেঞ্চ ও বোর্ড পুঁথি ও পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়। বলছে বেঞ্চ, বোর্ড
বা বই বা পরীক্ষার চেয়ে গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্তবায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য কিন্তু কম আবশ্যক নয়, অবশ্যই প্রয়োজনীয়। এইগুলো ছাড়াও গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য অবশ্যই প্রয়োজন। শিক্ষা সমস্যায় একটি প্রবন্ধে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছিলেন, আমাদের পরিবেশের পর্যায়ের বইগুলোতে আমরা উদার প্রকৃতির সঙ্গে পাঠ্যপুস্তকের সংযোগ তৈরি করার চেষ্টা করেছি। এখানে পরিবেশ পর্যায়ের বইগুলোতে আমরা উদার প্রকৃতির সঙ্গে পাঠ্যপুস্তকের সংযোগ দেখবেন। বইগুলোর উপরে সুন্দর সুন্দর করে ছবি দেওয়া হচ্ছে চতুর্থ শ্রেণীর বইগুলোতে। আমরা যদি সেখানে আদিম মানুষ কীভাবে আগুন আবিষ্কার করেছিল বা আগুন আবিষ্কারের ফলে কী কী পরিবর্তন হয়েছিল, সেখানে কিন্তু আমরা ভালোভাবে দেখতে হবে যে আগুন আবিষ্কারের যে ছবি কিন্তু ওখানে দেওয়া আছে, যে আগুন আবিষ্কার উঠছে, আগুন উঠছে, এটা কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। সেরকম একটা ছবি কিন্তু ওখানে দেওয়া আছে, আদিম মানুষ এসে আগুন ধরাচ্ছে, আগুনের ধোঁয়া উঠছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বইতে দেওয়া আছে। বা চাকা আবিষ্কারের ক্ষেত্রে চাকা দেওয়া আছে। অনুসন্ধিৎসু মন নিয়ে শিক্ষার্থীরা যাতে প্রকৃতির সামনে নিয়মিত দাঁড়ায়, আমরা পাঠ্যপুস্তকে তার ক্ষেত্র প্রস্তুত করেছি। চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বইটিতে একটি নির্দিষ্ট বিন্যাস রয়েছে, যে নির্দিষ্ট বিন্যাসে সাজানো হয়েছে একটার পর একটা। প্রথম আগুন আবিষ্কার, তারপরে চাকা আবিষ্কার, এইভাবে এই ধীরে ধীরে সমাজের দিকে এগিয়ে যাওয়া, তারপর আস্তে আস্তে এমনি যে আমাদের আধুনিক ইতিহাসের দিকেও কিন্তু এগিয়ে গেছে। পরিবেশ বইটা বিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল নিয়েই কিন্তু পরিবেশ বই, সোশ্যাল স্টাডিজ যেটাকে আমরা বলবো। চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বইটি একটি নির্দিষ্ট বিন্যাস রয়েছে। প্রকৃতি এবং মানব জীবনের বিভিন্ন সম্পর্ক এই বইয়ের মধ্যে বিধৃত রয়েছে। প্রকৃতি ও মানব জীবনের মধ্যে একটা রিলেশন, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। প্রকৃতিপক্ষে আমাদের পরিবেশ পর্যায়ের বইগুলোতে আমরা পরিবেশ পরিচয়ের সূত্রে বিজ্ঞান, ভূগোল ও ইতিহাসের প্রাথমিক ধারণাগুলি সন্নিবিষ্ট করি। আমাদের পরিবেশ পর্যায়ের বইগুলোতে আমরা পরিবেশ পরিচয়ের সূত্রে বিজ্ঞান, ভূগোল, ইতিহাস বিভিন্ন বইয়ের সমন্বয় সাধন করি, যেটা একটু আগে আমি বললাম। ভালো করে পড়ে যাবেন, এখান থেকে কোশ্চেন হতে পারে। এর আগের বছরেও কয়েকজনের এখান থেকে কোশ্চেন ধরেছে এই সমস্ত জায়গা থেকে। এবার আসি স্বাস্থ্য ও শারীরশিক্ষা, খুব গুরুত্বপূর্ণ। সব কিছুর পিছনে কিন্তু স্বাস্থ্য আর শরীর ভালো না থাকলে আমার পড়তেও ভালো লাগবে না। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, শিক্ষার্থীর শরীর ও মনের সুস্থ বিকাশ বিভিন্ন পাঠ্যক্রমের সাফল্যের একটি অন্যতম মৌলিক নিয়ামক। বললাম যে শরীর আর স্বাস্থ্য ভালো না থাকলে আপনার কিছুই পড়তে ভালো লাগবে না। আপনার আজকে শরীর খারাপ আছে, জ্বর হয়েছে, আপনি স্কুলে গিয়ে ভালো করে পড়তে পারবেন না, কিন্তু আপনি ভালো করে পড়াতেও পারবেন না। একটা বাচ্চা ভালো করে পড়তেও পারবে না তার যদি শরীর খারাপ হয়। শরীর ও মনের সুস্থতা কেবল শিক্ষাকেই উৎকর্ষিত করে না, দেশ ও জাতিকে সমৃদ্ধ করে নাগরিকের বুদ্ধিমত্তা, দক্ষতা, জ্ঞানমূলক উপলব্ধতা এবং উদ্ভাবনী ক্ষমতা প্রভৃতি মানব গুণাবলীর পরিস্ফুটনের মাধ্যমে। এখানে নাগরিকদের বুদ্ধিমত্তা, দক্ষতা এবং জ্ঞানমূলক উপলব্ধতা সব কিছু এখানে কিন্তু তুলে ধরে। কারণ মানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। স্বামী বিবেকানন্দ স্বাস্থ্যটাকে এতই গুরুত্ব দিয়েছেন বই পড়ার চেয়ে, যে খেলাধুলায় উনি গুরুত্ব দিয়েছেন। একটা গান আছে, এই ছেলেরা খেলা ছেড়ে তোরা কেন পড়তে যাস, একটা কিন্তু গান আছে। এখানে কিন্তু খেলার গুরুত্ব না থাকলে এই গানটার কিন্তু উৎপত্তি হয়নি। সেই জন্য আপনি আইপিএস আইএএস অফিসার হলেন ভীষণ পড়াশোনা করে, কিন্তু আপনি চেয়ারেই বসতে পারেন না, আপনার মাজায় ব্যথা, মাজা কুঁজো হয়ে গেছে, আপনি সঠিকভাবে বসতে পারেন না, তাহলে আপনার আইপিএস বা আইএএস হয়ে লাভ আছে? সেই জন্য তার আগে স্বাস্থ্য বা শারীরশিক্ষা খুবই গুরুত্ব বহন করে নিয়ে চলে। তাই প্রথাগত শিক্ষার শুরুতেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ক ধারণা ও বিভিন্ন কৌশল যথা ব্যায়াম, যোগাসন, ব্রতচারী, খেলাধুলা, পালোয়ানি ইত্যাদি প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথাগত শিক্ষা আর অপ্রথাগত শিক্ষা সম্পর্কিত এর আগের ইন্টারভিউর ক্লাসে কিন্তু আমি দিয়েছি আপনাদের। এবার আসি জগৎবাড়ি। এই জগৎবাড়ি বইটা আছে, আমরা অনেকেই জানি না কিন্তু এটা কেন দেওয়া হয়েছে। 2019 সালে বিশেষজ্ঞ কমিটির উদ্যোগে জগৎবাড়ি বইটি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর গ্রন্থমেলায় প্রকাশিত করা হয়েছে। বলা যাচ্ছে যে এই পুরো জগৎটা হলো আমার বাড়ি, এর মধ্যে দিয়ে কিন্তু এই জগৎবাড়ি কথার মধ্যে দিয়েই আমার উত্তর চলে আসছে। প্রথম শ্রেণীর শিশুরা তাদের চারপাশে জগৎ এবং জীবনকে যেভাবে দেখে এই আদ্যন্ত রঙিন মূলত চিত্রনির্ভর বইটিতে তারই প্রতিফলন রয়েছে। এই আদ্যন্ত রঙিন ও মূলত চিত্রনির্ভর বইটিতে তারই প্রতিফলন রয়েছে। এই জগৎ ও জীবনকে যেভাবে দেখে তার কিন্তু রঙিন ও মূলত চিত্রনির্ভর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এখানে প্রতিফলিত হয়ে আছে।
সঙ্গে রয়েছে তাদের একান্ত আপনজনের মতো করে বলা কিছু জরুরি নির্দেশনা। ওখানে পথ নির্দেশনা সম্পর্কে দেওয়া আছে, সকালবেলা ব্রাশ করা সম্পর্কে, খাওয়া দাওয়া সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে, বাইরের পরিবেশের সমাজের সঙ্গে কেমনভাবে ব্যবহার করবেন সেই সমস্ত নির্দেশনা পরামর্শ কিন্তু ওখানে দেওয়া আছে, যেটা নিয়ে অ্যাক্টিভিটি তৈরি করে সুন্দর করে একটি ক্লাস তৈরি করা যেতে পারে, যাতে তারা নিজেদের জীবনকে সুস্থ সুন্দর করে গড়ে তুলতে পারে। এবার হলো এই জগৎবাড়ি বই প্রাথমিক স্তরে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত বা কত সালে চালু হয়েছিল পড়তে পারে, ধরতে পারে কিন্তু পরীক্ষায়। আর জগৎবাড়ি বইতে কী কী আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা প্রাথমিক লেভেলের প্রত্যেকটা ক্লাসের জগৎবাড়ি বই খুঁজে নিয়ে অবশ্যই দেখে যাবেন। এই হলো আজকে আমাদের প্রাথমিকের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সম্পর্কিত চতুর্থ শ্রেণীর টপিক। আপনারা অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করবেন। আমরা পরবর্তী ক্লাসে কোনো একটা ক্লাস নিয়ে আসবো, প্রাক প্রাথমিক বা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী বা পঞ্চম শ্রেণী নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর একটা জিনিস বলে রাখবো, আমার এই ইন্টারভিউ ক্লাস সম্পর্কিত যত ক্লাস আছে সেইগুলো যদি আপনারা একের পর এক দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা ভালো রকম উপকৃত হবেন। হঠাৎ করে একটা ক্লাস দেখলাম উপকৃত হবেন, কিন্তু সব ক্লাসগুলো দেখলে অবশ্যই 100% উপকৃত হবে। আমার মানে এই যে ইউটিউব ভিডিও দেবো তার ডিসক্রিপশান বক্সে অবশ্যই অন্য ইন্টারভিউ ক্লাসগুলো এই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ক্লিক করে ক্লাসগুলো সরাসরি দেখতে পাবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহিত করবেন, শেয়ার করবেন, তাহলে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।